নমস্কার। আজকে পড়তে শুরু করছি লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 এবং মৃত্যু 5ই এপ্রিল 2007। এই বইটা আমরা সবাই জানি যে আত্মজীবনীমূলক বই। আমি শুরু করি প্রথম পর্ব, প্রথম পরিচ্ছেদ। পাহাড়ের মাথায় স্কুল, সেইখানে দিদিকে আমাকে নিয়ে গিয়ে মা ভর্তি করে দিয়ে এলেন। বোধহয় সাহস দেবার জন্য বড় মাসিমা আমাদের সঙ্গে গেলেন। দিদির বয়স 7, আমার বয়স 6। আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে 3-4 অক্ষরের ইংরেজি কথা একটু একটু পড়তে পারি, কিন্তু কেউ ইংরেজি বললে এক বর্ণ বুঝতে পারি না, নিজেরা তো বলতে পারি নাই। মেমদের স্কুল লোরেটো কনভেন্ট। যাঁরা পড়ান তাঁদের বেশিরভাগই সম্ভবত পাকা মেম, অন্তত সবাই সমান ফর্সা। বিশেষত সাদা কালো ঝোলা ঝোলা পোশাক পরা, কান পর্যন্ত ঢাকা চাপা দেওয়া ফিরিঙ্গি সহপাঠিনীরা সানন্দে আমাদের জানালো যে ভেতরে ভেতরে সব নাকি ন্যাড়া মাথা। নানদের এমনই সাদাতে গোলাপিতে মুখের হাতের রং যে আমরা 2 বোন হাঁ করে চেয়ে থাকতাম। ছাত্রীদের গায়ের রং দেখলাম বিচিত্র, খুব সুন্দর গোলাপিও ছিল, তারপর একটু হলদেটে একটু তামাটে করতে করতে আইরিস ডি সিলভা ছিল আমাদের চেয়েও কালো। কিন্তু ওরা বলতো ওরা সবাই খাঁটি মেম, এদেশের হরিড ক্লাইমেটে থেকে থেকে সত্যিকার রং চাপা পড়ে গেছে। তবে আছে ঠিকই তলায় তলায়। আইরিসের আত্মীয় স্বজনরা নাকি পর্তুগালে থাকে, বেজায় বড় লোক, আমাদের মতো নেটিভ নয়। ওরা যা বলতো আমরা সব বিশ্বাস করতাম, যদিও মা শুনে হাসতেন। বলা বাহুল্য, এসব শুনে মন বড়ই দমে গিয়েছিল। ইংরেজি তো আর জানি না, তাই কথাগুলো অদ্ভুত এক হিন্দিতে বলা হয়েছিল। সেই ভাষায় বাবুর্চিকে বলে বরচি, জলের কুঁজো হলো সেরাই। যাই হোক, বাইবেল স্টোরিজের ছোট্ট বইখানি খুলে একটা চেনা মুখের ছবি দেখে মনে কিছু বল পেলাম। ছবিটা নাকি গডের। 6 দিনে তামাম জগৎ সৃষ্টি করে 7ম দিনে মেঘের ওপর পা ঝুলিয়ে বসে গড একটু বিশ্রাম নিচ্ছেন। এই লম্বা দাড়ি, গোঁফ, কাঁধ পর্যন্ত কোঁকড়া চুল, টানলে নিশ্চয়ই আরও লম্বা হয়। পরনে পায়ের কবজি অবধি ঝোলা একটা জোব্বা। অনেক পরে রবীন্দ্রনাথদের বাড়ির লোকদের ওই রকম পরতে দেখেছিলাম। সে যাই হোক গে, গডের মুখখানি দেখে মনে হলো একে যেন কোথায় দেখেছি। ভিড়ের মধ্যে হঠাৎ দেখাও নয়, অনেক দিন ধরে দেখেছি। গলার স্বরটাও মনে পড়ল। সেই সঙ্গে মনে হলো চোখে স্টিলের ফ্রেমের চশমা থাকা উচিত ছিল, তার ভাঙা ডাঁটি সুতো দিয়ে বাঁধা। দিদিকে জিজ্ঞাসা করতেই বলল, গডের ছবি দেখছিস না, নাম লেখা রয়েছে। গড হলো ভগবান, ভয়ঙ্কর ভালো, উনি আমাদের বানিয়েছেন। মনে ভারী খটকা লাগলো। ছোটবেলা থেকে শুনেছি ভগবানকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তবে আবার তাঁর ছবি আঁকা হলো কি দেখে? দিদি ভুল বলেছে, গড অন্য কেউ। রাতে শুয়ে শুয়ে হঠাৎ সেই অন্য কেউটিকে মনে পড়ে গেল। তার নাম নীলমণিবাবু, সত্যি ভয়ঙ্কর ভালো, আমাকে ডাঁটা চিবুতে দিতেন। চেরাপুঞ্জিতে থাকতেন। তাঁর একটা সাদা লালচে লোমশ কুকুর ছিল, তার নাম ভজহরি। সে বড় দুষ্টু ছিল। আমাদের ছোট ভাই কল্যাণের দুধ খাবার বোতল ভেঙে দিয়েছিল। কল্যাণের মুখে তখনও ভালো করে কথা ফোটেনি। সে ঘোর অনিচ্ছায় দুধের পেয়ালায় চুমুক দিতে দিতে বলেছিল, ভজি বোতল ঠাঁই। যাক, নীলমণিবাবুই তাহলে গড। এ ভুল ভাঙতে অনেক সময় লেগেছিল। পরে শুনেছিলাম ভজি বেচারা মোটেই বোতল ভাঙেনি। বোতল অভ্যাস ছাড়াবার জন্য কল্যাণকে ওই রকম বলা হয়েছিল। সে কথা থাক। এটুকু সত্যি যে নিজেদের বাড়ির লোকেদের ছাড়া প্রথম যে বাইরের মানুষের কথা স্পষ্ট মনে পড়ে তিনি হলেন নীলমণিবাবু।
চেরাপুঞ্জি শিলং থেকে মাত্র 33 মাইল দূরে হলেও সেকালে সেখানে যেতে 2 দিন লাগতো। মোটর গাড়ি বা রেল ছিল না, হয় 2 চাকাওয়ালা এক ঘোড়ায় টানা টঙায়, নয়তো মানুষে টানা পুষে যেতে হতো। মাঝপথে ভামপেপ বলে একটা জায়গা ছিল, সেখানকার সুন্দর ডাকবাংলোয় রাত কাটাতে হতো। ভামপেপে পৌঁছানোর কথা আমার খুব মনে আছে। তখনও আমার 3 বছর পূর্ণ হয়নি। পৌঁছতে অন্ধকার হয়ে গেছিল। আমাদের গাড়িতে বড়রা কেউ ছিলেন না। কল্যাণ ঘুমিয়ে আমার গায়ে গড়িয়ে পড়েছিল। আমি তাকে সামলাতেই ব্যস্ত। দাদা কাঠ হয়ে অন্ধকারের দিকে তাকিয়েছিল, আর দিদি সে সময় ফোঁত করে একটু কেঁদে নেবার সুযোগ পেলে কখনো ছাড়তো না। চারদিক ভয়ঙ্কর চুপচাপ, আকাশটাকে বেজায় নিচু মনে হচ্ছিল। এমন সময় হঠাৎ দেখি সারি সারি আলো জ্বলা একটা বাড়ি, লোকজনের হাঁক ডাক, ঘোড়ার পা ঠোকার, লাগাম ঝনঝন করার শব্দ। ওই আরেকটি সুন্দর জিনিস আমার মনের মধ্যে লেগে রইল। বিপদ অন্ধকার কাটিয়ে আলো জ্বলা ঘরে এসে পৌঁছনো। বলা বাহুল্য, কত পাকদণ্ডী বেয়ে হেঁটে, কত ঘোড়ায় চড়ে বড়রা অনেক আগেই পৌঁছে গেছিলেন। মা লম্বা কাঠের বারান্দায় আমাদের পথ চেয়ে দাঁড়িয়েছিলেন। অমনি সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের কোলে করে নামালেন। মায়ের মতো আছে কি? আলো জ্বলা ঘরের মতো মিষ্টি আশ্রয় আর কোথায়? গডের ছবি দেখে ওই একদিনেই অবশ্যই এত কথা মনে পড়েনি, থেকে একটু একটু করে স্মরণ হয়েছিল। নীলমণিবাবু ছিলেন ব্রাহ্ম প্রচারক। চেরাপুঞ্জিতে ছিল তাঁর ডেরা। বহু দুঃখী পর্বতবাসী তাঁর বাড়িতে খেত, খাসিয়া ভাষায় লিখতে পড়তে শিখত। নিরক্ষর গাঁয়ের লোক সব। তখনও সভ্যতার আলো অতদূর পৌঁছয়নি। প্রাকৃতিক শক্তির পুজো করত তারা, সাপের পুজো করত, আদিম সব বিশ্বাস ছিল। তাদের মধ্যে নীলমণিবাবু কাজ করতেন। যতদূর মনে হয় যার খুশি তাঁর বাড়িতে যেতে পারত। নিরামিষভোজী সাত্ত্বিক মানুষটি বিয়ে থা করেননি, এ সমস্তই পরে শোনা। এর জন্য তিনি আমার মনে দাগ কাটেননি। যে জন্য তাকে মনে আছে সে হলো তাঁর বাড়িতে যার খুশি আসছে, খাচ্ছে, আমিও ডাঁটা চিবুতে পাচ্ছি, আর তার ওই অবিস্মরণীয় ভজহরি কুকুরটি। তার ওপর এতকাল পরে দেখছি গডের ছবির সঙ্গে তাঁর অদ্ভুত সাদৃশ্য। এই সাদৃশ্য বোধহয় অন্য লোকেরও চোখে পড়ে থাকবে, কারণ যখন আমার কৈশোর শেষ হয়ে আসছে সে সময় একজন ভক্ত ব্রাহ্ম আমাদের বাড়িতে এসে ওই কথা শুনে বলেছিলেন, হ্যাঁ, খুব খাটতেন সত্যি। অনেক গ্রামবাসীকে পাহাড় পথের জীবজন্তুর পুজো ছাড়িয়ে একমাত্র ভগবানের উপাসনা করতে শিখিয়েছিলেন। দুঃখের বিষয়, তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল যে নীলমণিবাবুই হলেন সেই একমাত্র ভগবান যার উপাসনা করা উচিত। যার 3 বছর পূর্ণ হয়নি সে আবার কতখানি প্রভাবিত হতে পারে? তবে মনে হয় যা দেখা যায়, যা শোনা যায়, যা করা যায়, সব দিয়ে তিলে তিলে এক একটা মানুষ তৈরি হয়। ওই যে আমার ছোটোবেলাটি কেটেছিল পাহাড়ের বুকে, ছোট্ট নদীর কলধ্বনিতে, ঝর্নার ঝরঝর শব্দে, বর্ষার প্রচণ্ড বরিশনে, গ্রীষ্মের মিষ্টি রোদে, শীতের বরফ জমা স্পর্শে, দিনরাত অবিরাম সরল গাছের শোঁ শোঁ শব্দের মধ্যিখানে জন্তু জানোয়ার, পাখি প্রজাপতি, পোকা মাকড় পরিবেষ্টিত হয়ে তারা আমার মনের পটে যে দাগ রেখে গেছিল, কোনো মানুষের প্রভাবের চাইতে সে কম নয়। বাইরের এই বিশ্ব প্রকৃতি আর ঘরের নিরাপত্তা, মানুষের ছেলেমেয়ের আর কিছুর দরকার নেই। ইঁকড়ার দেয়াল, টিনের ছাদ, ওখানকার বাড়িগুলো খুব যে নিরাপদ ছিল তাও নয়, নিরাপত্তাটি অন্য দিক থেকে আসতো। সে মনের জিনিস, তাকে ভাঙা যায় না, কারণ সে ধরা ছোঁয়ার বাইরে থাকে। বড় নিশ্চিন্ত সুখে আমাদের শৈশব কেটেছিল। নিরাপদ নিশ্চিন্ত সুখে ছোটবেলাটি কাটলেও বাবা বেজায় কড়া ছিলেন। তার মনে কোনো সন্দেহই ছিল না যে ছেলেপিলেকে কোষে না পেটালে তারা মানুষ হয় না। আমাদের জন্য বাবা সম্ভবত সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু তাঁর কথার এতটুকু নড়চড় হলেই এমনই এক হুঙ্কার দিতেন যে আমাদের হাত পা ঠান্ডা। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে আমার একটুও বনতো না, এবং পরে একেবারে ছাড়াছাড়িই হয়ে গিয়েছিল। কিন্তু তখনও টের পেতাম যে দুজনের মধ্যে একটা সাদৃশ্য আছে। সে যাই হোক, ছোটবেলায় বাবাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম,
আবার বেজায় ভক্তিও করতাম। যেমনই করা তেমনই গায়ের জোর। একবার কলতলা থেকে বাবার এঁটো পাতের কুলের বিচি চুষেছিলাম বলে অ্যায়সা চর মেরেছিলেন যে এখনও মনে করলেই কান ঝিমঝিম করে। যেমনি করা তেমনি গায়ে জোর ছিল। হকি ক্রিকেট খেলানো ঘোড়ায় চাপা ইটের মতো শক্ত শরীর ছিল। চর চাপড়গুলোও নেহাত ছেলে খেলা ছিল না। আমার বড় জ্যাঠামশাই শারদারঞ্জন রায় বাবাকে মানুষ করেছিলেন। তিনিও ছেলেদের পিটিয়ে সিধে করার পক্ষপাতী ছিলেন, মেয়েদের কিছু বলতেন না। বাবা ছিলেন আর এক কাটি বাড়া। আরেকটা দিকও ছিল তাঁর। মনে আছে চেরাপুঞ্জিতে আমাদের হাতি চাপিয়েছিলেন। হাওদা টাওদা ছিল না, বোধহয় হাতির পিঠে কম্বল টম্বল জাতীয় কিছু পাতা ছিল, লবর ঝবর করছিল। দিলেন তুলে আমাদের চারজনকে। প্রথমটা ভয় হাত পা হিম, হাতিটা দুলে দুলে চলতে শুরু করলো। তারপরেই ভয় ভেঙে গেল, অদ্ভুত একটা অহংকারের ভাব এলো মনে। কিন্তু নামবার সময় ওকে আঁকড়ে ধরেছিলাম। হাতিটা ছিল ভারত জরিপ বিভাগের, অর্থাৎ বাবার আপিসের। একটা নয়, অনেকগুলোকে সারি বেঁধে যেতে দেখেছিলাম। শুনেছিলাম ওই সব হাতি ঘোড়া আর খচ্চর বলে কিছু নিয়ে বাবারা ঘন বনে কাজ করতে যান। সেখানে বাঘ ভাল্লুক থাকে। তাই শুনে বুকের ভিতরটাতে হাতুড়ি পিটতে লেগেছিল, ভয় নয়, উত্তেজনায়। গল্প বলার লোকের অভাব ছিল না আমাদের। অবশ্যই তার বেশিরভাগ বলতে আমাদের খাসিয়া ঝিরা। সবাই তাদের কান্থাই বলতো, কিন্তু মা বলতেন কান্থাই বলবে না, নাম ধরে ডাকবে। তোমাদের কেউ যদি মেয়ে মেয়ে বলে ডাকে তবে কেমন লাগবে? তবে খাসিয়া ঝিদের নাম বের করা মুশকিল ছিল। ছোটবেলায় একটা করে নাম থাকতো বটে, কিন্তু যেই না বিয়ে হলো, ছেলে কি মেয়ে হলো, অমনি তাদের সবাই ডাকতো অমুকের মা বলে। তাদের নিজেদের নাম কেউ মুখেও আনতো না, আনলে তারা বিরক্ত হতো। আমাদের বাড়িতে কত কাকমি উবিন, কাকমি ডোরেন, কাকমি মেডিলা কাজ করে গেছে তার ঠিক নেই, অথচ তাদের মাতৃপ্রধান জাত। এরাই আমাদের গল্প বলতো, ভয়াবহ সব গল্প। যদি নায়ককে বাঘে না খেত কি কাত্তুরে নাম তীর মারত, তাহলে অপদেবতারা পিছু নিত, নিদেন হতাশ হয়ে তারা আত্মহত্যা করত। ওই সুন্দর জায়গায় ওরা বাস করত, অথচ কখনো একটা হাসির গল্প বলতো না। হয়তো জীবনযাত্রা বড্ড কঠিন ছিল। যাই হোক, আমরা বিকট গল্প শুনতে বেজায় ভালোবাসতাম। চেরাপুঞ্জিতে মৌসামাই জলপ্রপাতের গল্প শুনেছিলাম। কোনো রাজার মেয়ে তার বাপের 70-এর ছেলেকে ভালোবাসত, কিন্তু তার সঙ্গে বিয়ে হলো না, কিংবা দুঃখময় কিছু একটা ঘটে ছাড়াছাড়ি হলো। সেই মেয়ে ওই জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দিয়ে মলো। তাই এখনও নিচে থেকে ধোঁয়ার মতো বাষ্পের বিন্দু ওঠে। যদি কেউ বলে ছোটরা ভালোবাসার গল্প বোঝে না, সে ভুল বলে। ভালোবাসা দিয়ে মোড়া থাকে ছোটদের জগৎ। ভালোবাসার মানুষকে হারানোর দুঃখ তারা যেমন বোঝে তেমন আর কেউ নয়। অত ছোটবেলার স্মৃতি সব ভাঙা ভাঙা, একটা দুটো টুকরো কথা, অসমাপ্ত ঘটনা মনের মধ্যে লেগে থাকে। চেরাপুঞ্জি থেকে আমরা লাবানপাড়ার ব্রাহ্ম মন্দিরের ওপরে ছোট একটা বাড়িতে এসে উঠলাম। হয়তো প্রথমে কোনো বন্ধুবান্ধবের বাড়িতে উঠে সেখান থেকে এই বাড়িতে। আমরা চারজন আগে গেলাম, মা আর যামিনীদার সঙ্গে। বাবা আসবেন পরে, শেষ জিনিসপত্র ঠেলাগাড়িতে তুলে। কাকমি উবিনও আসবে সেই সঙ্গে। পাহাড়ের ঢালের ওপর বাড়ি, নিচে রাস্তা, চারদিকে ইউক্যালিপটাস গাছ। এককালে কেউ ফুল গাছও লাগিয়েছিল, তখন সব আগাছায় ভরা। চারধারে ঝোপঝাপ, তাতে লাল হলুদ গোছা গোছা ফুল, তার বিশ্রী একটা গন্ধ। কোনো কোনো ঝোপে ফল ধরেছে, ছোট্ট ছোট্ট আঙুরের মতো থোপা থোপা, বেশিরভাগই সবুজ। কয়েকটা পেকে টুকটুক করছে। দাদা বলল লাল ফল ভালো, বলে এক মুঠো তুলে নিজেও খেলো, আবার দিদিকেও দিল। বদ খেতে থুতু করে ফেলেও দিল, কিন্তু সঙ্গে সঙ্গে দুজনের মুখ দিয়ে কেবলই ফেনা উঠতে লাগলো। সে আর থামে না। দাদা বলল বিষফল, আমরা মরে যাব। কল্যাণ আর আমি ওদের মরার অপেক্ষা করতে লাগলাম। মরা পাখিটাকি দেখেছি, কিন্তু জ্যান্ত মানুষের মরা দেখিনি। দাদা দিদি ততক্ষণে ঘাসের ওপর শুয়ে পড়েছে আর কথা টথা বলছে না। মা আমাদের খুঁজতে এসে ওই অবস্থা থেকে কেঁদে কেটে একাকার। যামিনীদা গেল ডাক্তার ডাকতে। এমন সময় বাবার সঙ্গে কাকমি উবিনও জিনিসপত্র নিয়ে এসে হাজির হলো। বাবার তো চক্ষু স্থির। কাকমি উবিন একটুও ঘাবড়ালো না, ছুটে রান্নাঘর থেকে মুঠো ভরে নুন এনে ওদের মুখে পুড়ে দিল। ওরা বমি টমি করে সুস্থ হয়ে উঠল। ততক্ষণে ডাক্তার এসে বললেন,
বিষ হলেও ওতে মানুষ মরে না। বাগানের এক কোণে ডালিম গাছের নিচে লম্বা একটা পাথর, তার পাশে কেউ একটা পাহাড়ি গোলাপ লতা লাগিয়েছিল। পাশের বাড়ি থেকে সোনামণি বলে একটা ছেলে এসে বলতো, উমা জানো না, ওর নিচে মরা মানুষের ছাই আছে। এ বাড়িটা যাদের, তাদের লীলা বলে একটা ছোট্ট মেয়ে ছিল। অনেক দিন আগে বড় ভূমিকম্প হলো, সবাই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। হঠাৎ ওই ছোট্ট মেয়েটা মা কোথায়, মাকে দেখতে পাচ্ছি না বলে ছুটে যেই না ভিতরে ঢুকেছে অমনি বাড়ি ভেঙে পড়েছে। ওই পাথরটা চাপা পড়ে লীলা মরে গেল, অথচ তার মা বাইরেই ছিল। মনে আছে সে গল্প শুনে আমরা কেঁদে কেটে একাকার করেছিলাম। তবে গল্প শুনে কাঁদার মধ্যে একরকম মধুর ভাব আছে, কিন্তু সত্যিকার দুঃখ এলে চোখ মুখ সব তিক্ততায় ভরে যায়। সোনামণিরা পাশের বাড়িতে থাকতো। তার দাদুর নাম ছিল বোস সাহেব। তাঁদের বাড়িতে সুন্দর একজন মেয়ে ছিলেন। পরে শুনেছিলাম তিনিই নাকি শ্রী অরবিন্দের স্ত্রী। সত্যি কিনা জানি না। বোস সাহেবের এক ছেলে ভিখারি দেখলেই পয়সা দিতে চাইতো, তাকে সবাই বকাবকি করত। সে নাকি বলতো, ওরা খায়নি, ওদের খেতে দাও। সেই ছেলে মারা গেল। বছরে বছরে সেই দিন ওদের বাড়িতে কাঙালি ভোজন হতো। আমরাও কত সময় গিয়েছি। ওই সুন্দর মানুষটি আমাদের যত্ন করে খাইয়েছেন। মনে কেমন দুঃখ লাগতো। মাকে খুঁজতে গিয়ে পাথর চাপা পড়ে মরা আমার নাম সেই ছোট্ট মেয়েটির জন্যও বড় কষ্ট হতো। তখন বোধহয় 1910 কি 1911 সাল। কারণ একটু মনে পড়ে, বিলেতে বুড়ো রাজা মরে গেলেন, তাঁর ছেলে রাজা হলেন। তাই চারদিকে আলো জেলে আনন্দ প্রকাশ করা হলো। আমাদের বারান্দার কড়িকাঠ থেকেও সুন্দর সুন্দর চিনে লণ্ঠন ঝোলানো হলো। সে বড় সুন্দর জিনিস, আজকাল আর দেখা যায় না। তার কোমল রঙিন আলোতে ছায়ার ভাগই বেশি। কি রস, কি রোমাঞ্চ! ভিতরে একটি ছোট মোমবাতি জেলে কাগজের ঘেরাটপটি টেনে দিয়ে তারের হুঁকটি কোথাও টাঙিয়ে দিতে হতো। অমনি কাগজের ঘেরাটোপে আঁকা রঙিন ছবিটিও ফুটে উঠত। তার নিচে কেউ দাঁড়ালে আমার তাকে সুন্দর দেখতে লাগতো। বাড়ি সাজিয়ে আমরা গেছিলাম অন্যদের বাড়ি সাজানো দেখতে। ফিরে এসে দেখি মোমবাতি জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে, কাগজে আগুন লেগে রঙিন ছবি সব পুড়ে তো গেছেই, কড়িকাঠ শুদ্ধ জায়গায় জায়গায় ঝলসে গেছে, আর যামিনীদা রেগে টং হয়ে আছে। ও বাড়িতে বোধহয় খুব কম সময় ছিলাম। সেখান থেকে যেখানে উঠে এলাম তার নিচে দিয়ে কুলকুল করে একটা নদী বয়ে যেত। নদীর ওপর কাঠের পুল, তাতে গাঢ় লাল রং করা। নদীর ওপারে ছিমছাম খেলার মাঠ। সেখানে সাহেবরা টেনিস খেলতো, ক্রিকেট খেলতো, গলফ খেলতো। আমরা বাড়ি থেকে দেখতাম। খেলায় বাবার ভারী উৎসাহ। নিজে ভালো খেলতেন, তার জন্য রূপোর কাপ পেয়েছিলেন। বসবার ঘরের চিমনির ওপরকার তাকে সেটি সাজানো থাকতো। আমাদের কি গর্ব! আমার বড় জ্যাঠা খেলোয়াড় বলে খুব নামডাক ছিল। শুধু খেলোয়াড়ই ছিলেন না, এদেশে ক্রিকেট প্রতিষ্ঠা করার কাজে তিনি ছিলেন অগ্রণী। তখন সারদারঞ্জন রায়ের নাম লোকের মুখে মুখে ফিরত। টাউন ক্লাবের গোড়াপত্তন তাঁর হাতেই হয়েছিল। মেট্রোপলিটন কলেজের, এখনকার বিদ্যাসাগর কলেজ, তিনি প্রিন্সিপাল হয়েছিলেন। স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের হাতে গড়া বেপরোয়া বাঙালি ছেলে। তিনিও এক পুরুষ নির্ভীক বলিষ্ঠ ছেলে তৈরি করে দিয়েছিলেন, যারা খেলাধুলোয় কাজে কর্মে জাতির মুখ উজ্জ্বল করেছিল। বাবা ছিলেন তাদের একজন। আমার ছোট জ্যাঠা কুলদারঞ্জন ছিলেন আরেকজন। এত সব ওই বয়সে জানতাম না, তবে ক্রিকেট খেলার সঙ্গে যে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তা বুঝতাম। ওই বাড়িতে আমার সেজ ভাই অমিয় জন্মেছিল, আর সেই দিনই গন্ধরাজ গাছের আড়ালে আমি বুড়ি কাকমি উবিনকে ছাতাপেটা তো করেই ছিলাম, খিমচেও দিয়েছিলাম। বাবা বারান্দা থেকে দেখতে পেয়ে কোথায় ধমকাবেন না হো হো করে হেসেছিলেন। তবুও কাকমি উবিন আমাকে টেনে বেড়াতে নিয়ে গিয়েছিল। লাল পুলের অন্য মাথায় শশীবাবুর দোকান ছিল। সেখানে গোলাপি লজঞ্চুস পাওয়া যেত। নিচে লম্বা লম্বা চালাঘর ছিল, সেখানে সপ্তাহে একদিন হাট বসত। তারই পাশ দিয়ে এঁকে মেঁকে নদীটি চলে গিয়েছিল। নদীর ধারে কাঠের বাড়িতে এক পাগলি থাকত। সে দিন রাত কাঁদত। আর কিছু মনে নেই। এর পরের অনেকগুলো দিন রাত গুলিয়ে গেছে। তারই মধ্যে কোনো সময় আমরা যে বাড়িতে উঠে এসেছিলাম তার নাম ছিল হাই উইন্ডস। এমন সুন্দর নাম আর আমি শুনিনি। কে দিয়েছিল কে জানে। বাড়ির মালিক ছিলেন
খাসিয়া, কিন্তু তার নাম ছিল জীবন রায়। বড় বড় পাকানো গোঁফ ছিল, সবাই বলতো নাকি খুব ভালো লোক, লেখাপড়া জানতেন। ওই বাড়িতে আমরা 8 বছর ছিলাম। একবারও মনে হয়নি ওটি আমাদের নিজের বাড়ি নয়। এমন বাড়ি আর চোখে দেখলাম না। 45 টাকা ভাড়া ছিল। পাহাড়ের ঢালের ওপর বাড়ি, গেট দিয়ে ঢুকে কাঁকড় বিছানো পথ দিয়ে নেমে বারান্দায় পৌঁছতে হতো। একহারা লম্বা বাংলো, সামনে টানা বারান্দা, তার কাঠের রেলিং, বাড়ির 3 দিক ঘিরে বৃষ্টির জল যাবার জন্য নালা কাটা, তার ওপর 2টি চ্যাপ্টা পাথর ফেলা, তার ওপর দিয়ে বারান্দায় উঠতে হতো। বারান্দার ছাদ থেকে তারের ঝোড়ায়, কাঠের ঝোড়ায় অর্কিড ফুল ঝুলত। তাদের তলায় সবুজ কাঠের বাক্সে জেরেনিয়াম ফুল ফুটত। লোকে এমন বাড়ির স্বপ্ন দেখে। বাড়িতে কুকুর বেড়াল রাখার জো ছিল না, তবে লাল পুলের বাড়ির বাইরে ছোট একটা খুপড়ির নিচে আমাদের বড় মোরগ আর কয়েকটা মুরগি থাকতো। ঘ্যাঁকশিয়ালের ভয় রাতে তাদের ঘরে তুলতো কাকমি উবিন। সকালে আবার যেই দরজা খুলে দিত, ওরা কক 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 করতে করতে বেরিয়ে আসতো। একদিন দেখা গেল 3টে বাসায় 3টে ডিম। আমরা তো অবাক, ডিম যে এভাবেও পাওয়া যায় এ আমাদের ধারণা ছিল না। আমরা দেখতাম ডিমওয়ালার কাছে হালি হিসেবে ডিম কেনা হয়, 4টে ডিমে 1 হালি। পরে শুনেছিলাম 1 হালির দাম ছিল 5 পয়সা। অনেক দিন পরে কাকমি উবিন হঠাৎ এসে খবর দিল, ডিম ফুটে ছানা বেরিয়েছে দেখো গে। দাদা আগে ঢুকলো, ঢুকেই বেরিয়ে এসে আমাদের ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। খালি বলে ঠোকরাবে। দেখলাম আমাদের পেয়ারের লাল মোরগের চেহারা বদলে গেছে। লাল ঝুঁটি উঁচু করে, চোখ পাকিয়ে, নখ বাগিয়ে, পালক ফুলিয়ে ডবল বড় হয়ে দাঁড়িয়ে আছে। দাদার হাত থেকে রক্ত পড়ছে। তাই দেখে সবাই মিলে সে যা চেল্লালাম। ছোটদের জীবনের সবটা মোটেই আরামে আদরে ভরা থাকে না, তার উল্টোটিও যথেষ্ট দেখা যায়। বাড়িতে সরোজিনী মাসিমা এসে কদিন ছিলেন। স্কুল ইন্সপেকশনে এসেছেন মার বন্ধু। আমাদের শোবার ঘরটি তাঁকে দেওয়া হলো, তাতে আমাদের কোনো আপত্তি ছিল না, তবে কোথায় শুতাম মনে নেই। দুপুরে কেউ কোথাও নেই দেখে সরোজিনী মাসিমার ঘরে গিয়ে দেখি টেবিলের ওপর রাশি রাশি নীলখাম আর চিঠির কাগজ, একটা দোয়াত, তাতে কালি ভরা 2টি কলম। একসঙ্গে এত আমরা কখনো দেখিনি। দাদা অমনি পোস্টমাস্টার সেজে চেয়ারে বসে কালি দিয়ে খামের ওপর ঠিকানা কাগজে লম্বা লম্বা চিঠি লিখে দিদিকে আমাকে বিলি করবার জন্য দিতে লাগলো। লিখতে জানতো না বলে ওর কোনোই অসুবিধা ছিল না। দিদি আমি দুজনেই পিয়ন। চিঠির প্রাপক কল্যাণ। সেদিনের সেই অপ্রত্যাশিত আনন্দের কথা আজ পর্যন্ত মনে আছে, কিন্তু বেশিরভাগ আনন্দের ব্যাপারের মতো এর শেষটিও বড়ই নৈরাশ্যময়। সরোজিনী মাসিমার রাগমাগ, কানমোলা, বকুনি, কান্না, বলা বাহুল্য। এসব ঘটনার কতখানি আমার মনে ছিল আর কতখানি মার কাছে শুনেছি সব একাকার হয়ে গেছে। তবে চোখের সামনেই পোস্টমাস্টার আর পোস্ট অফিস দেখতে পাই। পর্বগুলো বড়ই আর কি, হ্যাঁ, সেই জন্য 1 নম্বর পর্বটাই আজ পড়লাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।